হঠাৎ বৃষ্টি এসেছে। আমরা দুজনেই ভিজে গেছি। বাড়ি এসে ছেলে বলল, মা তুমি সর্দি পাবে, গা মুছে নাও। আমি তোয়ালে নিতে যাচ্ছিলাম। সে বলল, আমি মুছিয়ে দিই। আমি প্রথমে না বললেও সে জোর করল। আমার চুলের পানি মুছিয়ে দিতে লাগল, খুব আস্তে আস্তে। তারপর মুখ মুছিয়ে দিল। তার স্পর্শ অন্যরকম, যেমন একজন প্রেমিক তার প্রেমিকার মুখ মোছায়। আমার হাত মুছতে গিয়ে প্রতিটা আঙুল ধরে মুছল, এতটা যত্ন করে যেন হীরের অলংকার পরিষ্কার করছে। আমি বললাম, আমি নিজে পারব। সে বলল, না আমি করব। তারপর আমার কাঁধ মুছতে গিয়ে সেখানেও অনেকক্ষণ হাত রাখল। তার চোখে অন্যরকম দৃষ্টি। সে বলল, মা বৃষ্টিতে ভিজে তুমি আরও সুন্দর লাগছে। আমি লজ্জা পেলাম। সে আমার গায়ের কাছে মুখ এনে বলল, এই বৃষ্টির ফোঁটা যেমন তোমার গায়ে লেগেছে, তেমনি আমার ভালোবাসাও তোমার সবটুকুতে ছড়িয়ে আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রহিম খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর সায়মা। তানভীর ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সায়মা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি তানভীরকে নিয়ে বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ করে ঝড় উঠল। আকাশ কালো মেঘে ঢেকে গেল। বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা দৌড় দিলাম। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই মুষলধারে বৃষ্টি নামল। আমরা দুজনেই সম্পূর্ণ ভিজে গেলাম। বাড়িতে ঢুকেই তানভীর বলল, মা তুমি এত ভিজেছ, সর্দি পাবে তো, তাড়াতাড়ি গা মুছে নাও। আমি তোয়ালে নিতে যাচ্ছিলাম। তানভীর বলল, দাঁড়াও আমি মুছিয়ে দিই। আমি বললাম, না না আমি নিজেই পারব। কিন্তু সে জোর করে তোয়ালে নিয়ে নিল। প্রথমে আমার চুল থেকে পানি ঝরাতে লাগল, খুবই সাবধানে যেন কোনো ক্ষতি না হয়। তারপর আস্তে আস্তে আমার মুখের পানি মুছতে শুরু করল। তার স্পর্শে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেমন একজন খুব প্রিয় মানুষ যত্ন নিয়ে স্পর্শ করে। আমার হাতের দিকে এগিয়ে গেল, প্রতিটা আঙুল আলাদা করে ধরে মুছতে লাগল, এত যত্নে যেন মূল্যবান কিছু পরিষ্কার করছে। আমি নিজে পারব তানভীর, আমি বললাম। সে মাথা নাড়ল, না মা আমি করছি, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। তারপর আমার কাঁধের দিকে গেল, সেখানে অনেকক্ষণ ধরে হাত রাখল। তার চোখের দিকে তাকালাম, কেমন যেন অন্যরকম একটা ভাব। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। মা, সে বলল, বৃষ্টিতে ভিজে তুমি দারুণ লাগছ। আমার গালে লজ্জায় লাল হয়ে গেল। সে আরও কাছে এসে বলল, এই বৃষ্টির ফোঁটা যেমন তোমার গায়ে লেগেছে, তেমনি আমার ভালোবাসাও তোমার সবটুকুতে ছড়িয়ে আছে। আমি চমকে গেলাম। তানভীর, তুমি কি বলছ? সে আরও কাছে এসে ফিসফিস করে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঘুরে গেল। এ কি বলছে ছেলেটা? তানভীর, তুমি পাগল হয়ে গেছ নাকি? আমি তোমার মা। সে হাসতে লাগল। মা, তুমি কিন্তু আমার আসল মা নও। আমি দত্তক নেওয়া। আমি তো হতবাক। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি যখন ৫ বছর বয়সে তোমাদের কাছে এসেছিলাম, তখনই বাবা আমাকে বলেছিল যে আমি দত্তক। কিন্তু তুমি জানতে না। আমার মাথায় বজ্রপাত। এত বছর পর জানলাম। তাহলে তোমার আসল বাবা মা কে? তানভীর একটা কাগজ বের করল। এইটা দেখো। কাগজটা দেখে আমার চোখ ছানাবড়া। এটা একটা জন্মসনদ। তাতে লেখা, তানভীর আহমেদ। পিতা জহির আহমেদ, মাতা নার্গিস আহমেদ। কিন্তু এই নার্গিস আহমেদ তো আমার বোন। আমি চিৎকার করে বললাম। তানভীর গম্ভীর হয়ে গেল। হ্যাঁ মা, নার্গিস খালা আমার আসল মা, আর জহির চাচা আমার আসল বাবা। তারা এক দুর্ঘটনায় মারা গিয়েছিল যখন আমি ৫ বছর বয়সে। তুমি আর বাবা আমাকে দত্তক নিয়েছিল। আমার মনে পড়ল। হ্যাঁ, আমার বোন নার্গিস তার স্বামী জহিরের সাথে একটা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। তখন আমরা তাদের ছেলে তানভীরকে নিয়ে এসেছিলাম। কিন্তু রহিম আমাকে কখনো বলেনি যে তানভীর আমার নিজের ভাগ্নে। তাহলে তুমি আমার ভাগ্নে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ মা। না মানে মীরা খালা। তানভীর লজ্জা পেল।
এখন আমার মনে আরেকটা প্রশ্ন। তাহলে তুমি যখন বললে আমাকে বিয়ে করতে চাও, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি ছোট থেকেই তোমাকে দেখে বড় হয়েছি। তুমি আমার কাছে একজন আদর্শ নারী। যখন জানতে পারলাম তুমি আমার খালা, তখন মনে হলো এটা একটা সুযোগ। আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর বললাম, তানভীর, এসব কি ভাবছ তুমি? আমি তোমার চেয়ে 23 বছরের বড়। আর আমার তো স্বামী আছে। তোমার মানে রহিম আঙ্কেল গু। আমি জানি খালা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি গু। হঠাৎ দরজায় আওয়াজ হলো। রহিম ফিরে এসেছে। আমরা তাড়াতাড়ি আলাদা হয়ে গেলাম। কি হলো? এত ভিজেছ কেন? রহিম জিজ্ঞাসা করল। হঠাৎ বৃষ্টি এসেছিল, আমি বললাম। সেদিন রাতে ঘুমাতে পারলাম না। তানভীরের কথাগুলো বারবার মনে হচ্ছিল। এত বছর পর জানলাম সে আমার ভাগ্নে। কিন্তু যেভাবে বড় হয়েছে আমার কাছে সে তো ছেলের মতোই। পরদিন সকালে তানভীর আমার কাছে এলো। খালা, আমার কথাগুলোর জন্য দুঃখিত গু। তানভীর, তুমি এসব কি ভাবছ? তুমি তো আমার ছেলের মতো গু। আমি জানি খালা, কিন্তু আমি একটা গোপন কথা তোমাকে বলতে চাই। আমি কৌতূহলী হয়ে গেলাম। কি গোপন কথা? তানভীর চারদিকে তাকিয়ে নীল। তারপর আস্তে বলল, আমার কাছে আমার আসল বাবা মায়ের একটা গোপন চিঠি আছে গিউ। চিঠি? কি লেখা সেখানে? সেখানে লেখা আছে আমাদের পারিবারিক একটা গুপ্তধন রয়েছে, যেটা কেউ জানে না গি। আমার চোখ বড় হয়ে গেল। গুপ্তধন? হ্যাঁ খালা। আমার দাদাজি নাকি অনেক স্বর্ণমুদ্রা আর হিরে লুকিয়ে রেখেছিল। সেই চিঠিতে একটা মানচিত্র আছে গি। এবার আমার আগ্রহ বেড়ে গেল। মানচিত্র দেখাও তো। তানভীর ঘর থেকে একটা পুরানো খাম নিয়ে এলো। ভেতরে একটা হলদে রঙের কাগজ। সেখানে আঁকিবুকি করে কিছু একটা আঁকা। এটা দেখো খালা। এই মানচিত্র অনুযায়ী আমাদের পুরানো বাড়ির পেছনে একটা পুকুর ছিল। সেই পুকুরের পূর্ব দিকে একটা বট আমগাছ। সেই গাছের নিচে দাদাজি সব লুকিয়ে রেখেছেন গু। আমি চিঠিটা ভালো করে দেখলাম। সত্যিই একটা মানচিত্রের মতো। কিন্তু আমাদের পুরানো বাড়িটা তো এখন আর নেই গু। আছে খালা? আছে। আমি খোঁজ নিয়েছি। এখনো আছে। তবে পরিত্যক্ত অবস্থায়। কোথায়? গাজীপুরে। শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে গু। এই কথা শুনে আমার মন উতলা হয়ে উঠল। গুপ্তধন! এত বছর পর জানলাম আমাদের পরিবারে এমন একটা রহস্য ছিল। তানভীর, আমরা সেখানে যাব? আমি তো যেতে চাই। কিন্তু একা যেতে ভয় লাগে। আমি তোমার সাথে যাব। তানভীর খুশি হয়ে গেল। সত্যি খালা? তুমি যাবে? হ্যাঁ। কিন্তু রহিমকে বলব কি? বলব আমাদের পুরানো বাড়ি দেখতে যাচ্ছি। মিথ্যে তো কিছু বলা হবে না গি। সেদিনই সিদ্ধান্ত নিলাম। পরের দিন আমরা গাজীপুরে যাব। পরদিন সকাল সকাল আমরা বের হলাম। রহিমকে বলেছি পুরানো বাড়ি দেখতে যাচ্ছি। সায়মা স্কুলে। কাজেই কোনো সমস্যা নেই। বাসে করে গাজীপুর পৌঁছালাম। তারপর একটা রিকশা নিয়ে সেই এলাকায় গেলাম। তানভীরের কাছে ঠিকানা ছিল। পুরানো বাড়িটা দেখে আমার চোখে পানি এসে গেল। কত স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। ছোটবেলায় নার্গিসের সাথে এখানে খেলা করতাম। এইটাই আমাদের পুরানো বাড়ি? তানভীর জিজ্ঞাসা করল। হ্যাঁ। এখানেই তোমার মা বাবা ছোটবেলায় থাকত। বাড়িটা পরিত্যক্ত, তবে এখনও মোটামুটি ভালো অবস্থায়। আমরা ভেতরে ঢুকলাম। ধুলোবালি আর জঙ্গলাকীর্ণ। পেছনে পুকুরটা আছে কি? আমি জিজ্ঞাসা করলাম। আমরা পেছনে গেলাম। হ্যাঁ, পুকুরটা এখনও আছে, তবে প্রায় শুকিয়ে গেছে। আর পূর্ব দিকে সত্যিই একটা বট আমগাছ। ওই গাছ? তানভীর উত্তেজিত হয়ে বলল। আমরা গাছের নিচে গেলাম। মানচিত্র অনুযায়ী এখানেই কিছু লুকানো থাকার কথা। এখন কি করব? আমি জিজ্ঞাসা করলাম। খুঁড়তে হবে। আমি কোদাল নিয়ে এসেছি। তানভীর ব্যাগ থেকে একটা ছোট কোদাল বের করল। মানচিত্র দেখে দেখে একটা জায়গা ঠিক করল। এখানে খোঁড়া শুরু করি গি। আমরা দুজন মিলে খুঁড়তে শুরু করলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁড়ার পর টং! কোদালে কিছু একটা লাগল। কি এটা? আমি উৎসুক হয়ে গেলাম। আরও খুঁড়ে দেখলাম একটা ধাতব বাক্স।
মরিচা ধরে গেছে কিন্তু এখনো মজবুত। এইটাই, তানভীর চিৎকার করে বলল। আমরা বাক্সটা উপরে তুললাম। বেশ ভারী। বাক্সে একটা তালা লাগানো। তালা কি দিয়ে খুলব, আমি ভাবলাম। তানভীর একটা লোহার রড দিয়ে ঘা মারল। তালাটা ভেঙে গেল। বাক্স খুলেই আমাদের চোখ ঝলসে গেল। ভেতরে অনেক স্বর্ণমুদ্রা আর কিছু হিরে রাখা। আমরা ধনী হয়ে গেলাম, তানভীর খুশিতে লাফিয়ে উঠল। আমিও অবাক হয়ে গেছি। এত সম্পদ! এই মুদ্রাগুলোর দাম কত হতে পারে? তানভীর, এগুলো কি করব? আমরা এগুলো বিক্রি করে দিই। তাহলে অনেক টাকা পাব। কিন্তু রহিমকে বলব না? তানভীর একটু ভাবল। তারপর বলল, খালা, এটা আমার বাবা-মার সম্পদ। তুমি আর আমি দুজনেই এর উত্তরাধিকার। রহিম আঙ্কেল পরিবারের বাইরের মানুষকে। কথাটা শুনে আমার মনে দ্বন্দ্ব হল। একদিকে তানভীরের কথা ঠিক। এটা আমার বোনের সম্পদ। কিন্তু অন্যদিকে রহিম আমার স্বামী। আমাদের আরও ভেবে দেখা উচিত, আমি বললাম। ঠিক আছে খালা। প্রথমে আমরা এগুলো একটা নিরাপদ জায়গা রাখি। তারপর চিন্তা করব। আমরা বাক্সটা ভালো করে বন্ধ করলাম। তারপর তানভীর বলল, খালা, আমি একটা কথা বলি? বলো। এই গুপ্তধন খোঁজার পর থেকে আমার তোমার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে। আমি মনে করছি এটা একটা ইশারা। কিসের ইশারা? আমরা দুজনের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে। এই গুপ্তধন আমাদের একসাথে করে দিয়েছে। আমি বুঝতে পারলাম তানভীর আবার সেই কথায় ফিরে যাচ্ছে। তানভীর, তুমি আবার ওসব ভাবছ? খালা, আমি বলেছিলাম তোমাকে বিয়ে করব। আমি এখনো সেই কথায় আছি। পাগল ছেলে। আমি তো তোমার খালা। তোমার চেয়ে বয়সেও অনেক বড়। বয়স কোনো বিষয় না খালা। আমি তোমাকে ভালোবাসি। আর এই গুপ্তধন পেয়ে আমার মনে হচ্ছে আমরা একসাথে একটা নতুন জীবন শুরু করতে পারি। আমি মাথায় হাত দিলাম। তানভীর, তুমি বুঝতে পারছ না। এটা কত বড় ভুল চিন্তা। তানভীর কাছে এসে আমার হাত ধরল। খালা, একটা কথা বলি? তুমি কি কখনো ভেবেছ রহিম আঙ্কেল কেন তোমাকে আমার আসল পরিচয় বলেননি? এই প্রশ্নটা আমার মনেও এসেছিল। হ্যাঁ, এটা নিয়ে আমিও ভাবছি। আমি ভাবি তিনি হয়তো চাননি তুমি জানো যে আমি তোমার ভাগ্নে। কারণ তাহলে আমাদের সম্পর্কটা অন্যরকম হয়ে যেত। কি মানে? মানে তুমি আমাকে একজন পুরুষ হিসেবে না দেখে পারিবারিক সদস্য হিসেবে দেখত। রহিম আঙ্কেল হয়তো চাইতেন না আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠি। তানভীরের কথাটা খুব গভীর। আমিও এমনটা ভাবিনি। সেই দিন আমরা গুপ্তধনের বাক্সটা একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখলাম। একটা গুপ্ত স্থান বানিয়ে মাটিতে পুঁতে রাখলাম। কারণ এখনই বাড়িতে নিয়ে যাওয়া নিরাপদ না। বাড়ি ফেরার পথে তানভীর বলল, খালা, আমি তোমাকে আরেকটা কথা বলি? কি? আমি চাই আমরা এই গুপ্তধনের ব্যাপারটা গোপন রাখি। শুধু আমরা দুজনই জানব। কেন? কারণ এটা আমাদের দুজনের মধ্যে একটা বিশেষ বন্ধন তৈরি করেছে। আমি চাই এই বন্ধনটা আমাদের মধ্যেই থাকুক। আমি কিছু বললাম না। মনে মনে ভাবছিলাম তানভীরের কথাগুলো। বাড়িতে এসে রহিম জিজ্ঞাসা করল, কেমন লাগল পুরানো বাড়ি দেখতে? ভালো লেগেছে, আমি সংক্ষেপে জবাব দিলাম। তানভীর, তুমি কি করেছিলে সেখানে? তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, বাড়ির চারপাশ ঘুরে দেখলাম। খালার সাথে পুরানো দিনের কথা শুনলাম। রহিম আর কিছু জিজ্ঞাসা করল না। সেই রাতে তানভীর আমার ঘরে এলো। খালা, একটু কথা আছে। কি কথা? আমি ভাবছি আমরা সেই গুপ্তধন বিক্রি করে দিই। তাহলে অনেক টাকা পাব। কিন্তু কোথায় বিক্রি করব? এগুলো তো পুরানো জিনিস। আমি খোঁজ নিয়েছি। ঢাকায় অনেক দোকান আছে যারা পুরানো স্বর্ণ আর রত্ন কেনে। তারা ভালো দাম দেয়। তুমি এত কিছু জানো কি করে? ইন্টারনেটে খোঁজ নিয়েছি। আজকাল সব তথ্য পাওয়া যায়। আমি একটু চিন্তায় পড়লাম। তানভীর, আমার মনে হয় রহিমকে জানানো উচিত। কেন খালা? এটা তো আমাদের পারিবারিক সম্পদ। রহিম আঙ্কেল বাইরের মানুষ। সে আমার স্বামী। আর তোমার বাবার মতো। কিন্তু খালা, তুমি যদি তাকে বলো তাহলে সে সব নিয়ন্ত্রণ করতে চাইবে। আমাদের মতামতের কোনো দাম থাকবে না। তানভীরের কথায় কিছুটা যুক্তি আছে। পুরুষরা এসব ব্যাপারে একটু বেশি নিয়ন্ত্রণ করতে চায়। ঠিক আছে। আমরা প্রথমে দেখি ওইগুলোর দাম কত। তারপর সিদ্ধান্ত নেব।
পরের দিন তানভীর আবার বলল, খালা, আমাদের আরেকবার ওখানে যেতে হবে গু। কেন? ওই বাক্সটা নিয়ে আসতে হবে। তাহলে দোকানে নিয়ে গিয়ে দাম জানতে পারব। আমরা আবার গাজীপুরে গেলাম। এবার বাক্সটা নিয়ে এলাম। তানভীর খুব সাবধানে একটা বড় ব্যাগে রেখেছে। ঢাকায় ফিরে আমরা নিউ মার্কেটের দিকে গেলাম। সেখানে অনেক স্বর্ণের দোকান আছে। একটা দোকানে ঢুকলাম। দোকানদার একজন বয়স্ক ভদ্রলোক। আঙ্কেল, আমাদের কাছে কিছু পুরানো স্বর্ণ আর রত্ন আছে। দাম জানতে চাই, তানভীর বলল। দেখান তো উ। তানভীর সাবধানে কিছু মুদ্রা আর একটা হিরে বের করল। দোকানদার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে লাগল। তারপর একটা মেশিনে পরীক্ষা করল। এগুলো খুবই পুরানো আর খাঁটি। এই মুদ্রাগুলো সম্ভবত ১৫০ বছরের পুরানো। আর এই হিরেটা প্রায় ১০ ক্যারেটকে। আমার হৃৎপিণ্ড জোরে স্পন্দিত হল। দাম কত হতে পারে? তানভীর জিজ্ঞাসা করল। শুধু এই কয়টা জিনিসের দাম প্রায় ৫ লক্ষ টাকা। আপনাদের কাছে আরও কিছু আছে? আমি আর তানভীর একে অপরের দিকে তাকালাম। ৫ লক্ষ টাকা? আর এটা তো শুধু কিছু নমুনা। আছে, আরও আছে, তানভীর বলল। তাহলে সব মিলিয়ে কমপক্ষে ২০ থেকে ৩০ লক্ষ টাকা হতে পারে কি? আমার মাথা ঘুরে গেল। ৩০ লক্ষ টাকা? দোকান থেকে বের হয়ে তানভীর বলল, খালা, এত টাকা! আমরা ধনী হয়ে গেছি। এটা বিশ্বাস করতে পারছি না গি। খালা, এখন আমি আরেকটা প্রস্তাব দিই গু। কি প্রস্তাব? আমরা এই টাকা দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করি। তাহলে আরও টাকা আয় করতে পারব। কি ধরনের ব্যবসা? বুটিক হাউস। তুমি তো সেলাই জানো। আমি ম্যানেজমেন্ট করব। আইডিয়াটা মন্দ না। আমি সত্যিই সেলাই ভালো পারি। কিন্তু রহিমকে কি বলবো? বলব আমরা একটা ছোট ব্যবসা শুরু করতে চাই। তার অনুমতি নেবঘু। টাকা কোথা থেকে এনেছি সেটা বলব কি? তানভীর একটু ভাবল। বলব আমাদের কাছে কিছু সঞ্চয় ছিল। আর তুমি তোমার গহনা বিক্রি করেছ। এই মিথ্যেটা আমার ভালো লাগল না। কিন্তু আপাতত এটাই সবচেয়ে নিরাপদ। সেই দিন থেকে আমরা ব্যবসার পরিকল্পনা করতে লাগলাম। একটা ছোট দোকান ভাড়া নেব। সেখানে কাপড় আর রেডিমেড গার্মেন্টস বিক্রি করব। কয়েকদিন পর তানভীর বলল, খালা, আমি একটা জায়গা দেখেছি। উত্তরায় একটা ছোট দোকান। ভাড়া মাসিক ১৫,০০০ টাকা গিয়ে। দেখতে যাব? চলো। আমরা উত্তরায় গেলাম। জায়গাটা বেশ ভালো। রাস্তার পাশে। কাস্টমার পাওয়া যাবে। এইটা নিয়ে নিই, আমি বললাম। তানভীর খুশি হয়ে গেল। সত্যি খালা? তুমি রাজি? হ্যাঁ। এটা একটা ভালো সুযোগ। এরপর আমরা দোকানের জন্য অ্যাডভান্স দিলাম। আর প্রয়োজনীয় কাগজপত্রের কাজ শুরু করলাম। রহিমকে বললাম আমরা একটা ছোট ব্যবসা শুরু করব। টাকা কোথা থেকে পাবে? রহিম জিজ্ঞাসা করল। আমার কিছু গহনা বিক্রি করব। আর তানভীরের কিছু সঞ্চয় আছে গু। রহিম কিছু বলল না। তবে তার মুখে একটা সন্দেহের ভাব দেখলাম। কয়েক সপ্তাহের মধ্যে আমাদের দোকান চালু হয়ে গেল। নাম দিয়েছি মীরা কালেকশন। প্রথম দিকে কাস্টমার কম আসত। কিন্তু আস্তে আস্তে বাড়তে লাগল। আমার সেলাই ভালো হওয়ায় অনেকে কাস্টম অর্ডার দিতে লাগল। তানভীর খুব পরিশ্রম করত। প্রতিদিন সকালে দোকান খুলত, সন্ধ্যায় বন্ধ করত। আমি বাড়ির কাজ সেরে দুপুরে গিয়ে সেলাইয়ের কাজ করতাম। প্রথম মাসেই আমরা ২০,০০০ টাকা লাভ করলাম। খালা, আমাদের ব্যবসা ভালো চলছে, তানভীর বলল। হ্যাঁ। আমিও খুশি ঘু। খালা, এখন আমি একটা কথা বলি? আমি বুঝতে পারলাম সে আবার সেই প্রসঙ্গে যাবে। তানভীর, তুমি এখনো সেই একই কথা ভাবছ? হ্যাঁ খালা। আমার মনের কথা বদলায়নি। আমি তোমাকে ভালোবাসি। তানভীর, তুমি একটা কথা বোঝো। আমি তোমার খালা। আমি বিবাহিত। এসব কথা ঠিক না গি। খালা, আমি জানি এটা কঠিন। কিন্তু আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। যেমন? আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে পারি। নতুন জীবন শুরু করতে পারি। আমি হাসলাম। পাগল ছেলে। আমার তো ২ সন্তান আছে। শায়মার কথা ভাবো। শায়মাকেও নিয়ে যাব। আর রহিমের কি হবে? তানভীর একটু চুপ থাকল।
তারপর বলল, খালা, আমি তোমাকে রহিম আঙ্কেলের চেয়ে বেশি ভালোবাসি। এই কথাটা আমার মনে একটা অস্বস্তি তৈরি করল। কিন্তু একই সাথে একটা অদ্ভুত অনুভূতিও হল। সেই দিন থেকে তানভীর আরও বেশি যত্নশীল হয়ে উঠল। দোকানে গেলে আমার জন্য চা আনত। কাজ করতে সুবিধা হয় এমন ব্যবস্থা করত। একদিন দোকানে শুধু আমরা দুজন ছিলাম। তানভীর আমার পাশে এসে বসল। খালা, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। কি উপহার? সে একটা ছোট বাক্স বের করল। খুলে দেখি একটা সুন্দর সোনার চেইন। এটা আমি বিশেষভাবে তোমার জন্য কিনেছি। চেইনটা সত্যিই খুব সুন্দর। এত দামি জিনিস কেন কিনলে? তুমি আমার কাছে সবচেয়ে দামি। তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আমি চেইনটা ফেরত দিতে চাইলাম। না তানভীর, আমি নিতে পারব না। কেন পারবে না? তুমি আমার খালা। আমি খালাকে উপহার দিতে পারি না? কথাটা যুক্তিসঙ্গত। আমি চেইনটা নিলাম। তুমি গলায় পরো, তানভীর বলল। এখানে? হ্যাঁ। আমি দেখতে চাই তোমার গলায় কেমন লাগে। আমি চেইনটা গলা পরলাম। তানভীর আমার খুব কাছে এসে দেখতে লাগল। দারুণ লাগছে খালা। তোমাকে আরও সুন্দর লাগছে। তার এত কাছে থাকায় আমার একটু অস্বস্তি হচ্ছিল। কিন্তু একই সাথে একটা ভালো লাগাও কাজ করছিল। তানভীর, তুমি একটু দূরে যাও। কেন খালা? এভাবে এত কাছে থাকলে ভালো দেখায় না। কিন্তু এখানে তো আর কেউ নেই। তাও আমরা আত্মীয়। একটা সীমা রেখা মানতে হয়। তানভীর একটু দূরে গেল। কিন্তু তার চোখে সেই একই ভাব, যেন আমাকে অন্যভাবে দেখছে। সেই দিন থেকে আমি বুঝতে পারলাম তানভীর সত্যিই আমাকে নিয়ে গুরুতর কিছু ভাবছে। এটা শুধু একটা ক্ষণিকের আবেগ নয়। একদিন দোকানে একজন কাস্টমার এসেছে। মধ্যবয়সী মহিলা। তানভীরের সাথে কথা বলতে বলতে বলল, আপনার বউ খুব ভালো সেলাই পারেন। তানভীর হেসে বলল, উনি আমার বউ নন, আমার খালাগু। ওহ, দেখতে তো মনে হচ্ছিল স্বামী স্ত্রী। এই কথা শুনে আমার মুখ লাল হয়ে গেল। আর তানভীরও একটু লজ্জা পেল। মহিলাটি চলে যাওয়ার পর তানভীর বলল, খালা, শুনেছ? মানুষ আমাদের স্বামী স্ত্রী ভাবছে। হ্যাঁ, শুনেছি। খুব লজ্জার কথা। আমার কিন্তু ভালো লেগেছে। আমি তার দিকে তাকালাম। কি বললে? আমার ভালো লেগেছে মানুষ আমাদের স্বামী স্ত্রী ভাবছে। তানভীর, সত্যি খালা? আমার স্বপ্ন সেটাই। আমি কিছু বলতে পারলাম না। এই ছেলের মনে সত্যিই অন্য চিন্তা। সেই দিন সন্ধ্যায় বাড়ি ফিরে রহিম বলল, মীরা, তুমি আজকাল খুব বেশি দোকানে থাকো। কেন? ব্যবসা তো দেখতে হয়। কিন্তু তানভীরও তো আছে। তার একার পক্ষে দেখা সম্ভব না। দুজন মিলে দেখলে ভালো হয়। রহিমের চোখে সন্দেহের ভাব দেখলাম। তুমি তানভীরের সাথে খুব বেশি সময় কাটাচ্ছ। সে তো আমার ছেলের মতো। তাও মানুষ কি ভাববে? এই কথায় আমার মনে হলো রহিমও হয়তো কিছু সন্দেহ করতে শুরু করেছে। পরের দিন তানভীরকে বললাম, তানভীর, আমার মনে হয় আমাদের একটু সাবধান হওয়া উচিত। কেন খালা? রহিম কিছু সন্দেহ করছে মনে হচ্ছে। কি সন্দেহ? আমরা খুব বেশি একসাথে থাকছি। তানভীর হাসল। খালা, আমরা তো কোনো ভুল কাজ করছি না। তাও মানুষের চোখে ভালো দেখায় না। ঠিক আছে, আমরা একটু সাবধান হব। কিন্তু পরের দিনই তানভীর আবার আমার খুব কাছে এসে দাঁড়াল। খালা, আমি তোমাকে একটা কথা বলি। কি? আমি চাই আমরা একদিন একসাথে কোথাও বেড়াতে যাই। কোথায়? কক্সবাজার। সমুদ্র দেখব। আমি অবাক হয়ে গেলাম। আমরা দুজনে একা? হ্যাঁ, শুধু আমরা দুজনে। এটা কি করে সম্ভব? মানুষ কি ভাববে? আমরা বলব খালাভাগ্নে বেড়াতে গেছি। রহিম রাজি হবে? উনাকে বলব না। বলব তুমি কোনো আত্মীয়ের বাড়ি গেছ। আমি মাথা নাড়লাম। না তানভীর, এটা ঠিক হবে না। খালা, প্লিজ, শুধু একবার। তার চোখে এমন আকুতি দেখলাম যে মনটা নরম হয়ে গেল। আমি ভেবে দেখব। আসলে আমার মনে একটা দ্বন্দ্ব চলছে। একদিকে তানভীরের প্রস্তাবটা ভুল, অন্যদিকে কক্সবাজার দেখার খুব ইচ্ছা। কয়েকদিন পর তানভীর আবার বলল, খালা, ভেবেছ?
আমরা কক্সবাজার যাব। তানভীর, এটা ঠিক হবে না গি। কেন ঠিক হবে না? আমরা তো কোনো খারাপ কাজ করব না গি। তাও একজন বিবাহিত মহিলার একা একা ভ্রমণ করা উচিত না গি। খালা, আমি তোমার ভাগ্নে। তুমি আমার সাথে নিরাপদ গ। এই কথায় আমার মনটা দুলতে লাগল। হ্যাঁ, তানভীর আমার ভাগ্নে। তার সাথে যেতে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, একদিনের জন্য যাব। তানভীর খুশিতে লাফিয়ে উঠল। সত্যি খালা? হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে আমরা আলাদা রুম নেবগু। অবশ্যই খালা। আমি তোমার সাথে কোনো অন্যায় করব না গি। পরের সপ্তাহেই আমরা কক্সবাজারের জন্য রওনা দিলাম। রহিমকে বলেছি আমি আমার এক বান্ধবীর বাড়িতে গেছি। বাসে করে কক্সবাজার পৌঁছানোর পর একটা হোটেলে উঠলাম। তানভীর তার কথা রেখেছে। আমাদের আলাদা রুম নিয়েছে। সমুদ্র দেখে আমার মন ভালো হয়ে গেল। এত সুন্দর, এত বড় পানি। কেমন লাগছে খালা? তানভীর জিজ্ঞাসা করল। দারুণ। এত সুন্দর জায়গা। আমিও খুশি তোমাকে নিয়ে আসতে পেরেছি। আমরা সমুদ্র সৈকতে হাঁটতে লাগলাম। তানভীর আমার হাত ধরতে চাইল। না তানভীর, এভাবে হাত ধরা ঠিক হবে না গি। কেন খালা? খালা ভাগ্নে হাত ধরতে পারে গু। তাও মানুষ দেখছে গি। তানভীর একটু দূরে চলতে লাগল। কিন্তু তার চোখে সেই একই ভাব। সন্ধ্যায় আমরা একসাথে খেতে বসলাম। তানভীর বলল, খালা, আজ খুব সুন্দর একটা দিন কেটেছে গি। হ্যাঁ, আমারও ভালো লেগেছে গি। খালা, আমি তোমাকে একটা কথা বলি। আমি বুঝতে পারলাম সে আবার সেই প্রসঙ্গে যাবে। তানভীর, এখানে এসব কথা বলো না গি। কিন্তু খালা, এই পরিবেশে আমার মন খুব ভালো। তোমার সাথে এভাবে সময় কাটানো গে। তানভীর, তুমি আমাকে বিব্রত করো না গি। আমি তোমাকে বিব্রত করতে চাই না খালা। আমি শুধু আমার মনের কথা বলতে চাই। খাওয়া শেষ করে আমরা রুমে চলে গেলাম। তানভীর আমার রুমের দরজা পর্যন্ত এসেছে। খালা, আমি আরেকটু তোমার সাথে কথা বলতে চাই। তানভীর, অনেক রাত হয়ে গেছে। কাল আমাদের ফিরতে হবে গু। শুধু 5 মিনিট। আমি রাজি হয়ে গেলাম। তানভীর ভেতরে এলো। খালা, আজকের এই দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন গু। আমারও ভালো লেগেছে গি। খালা, আমি চাই আমরা এরকম আরও দিন কাটাই। তানভীর, এটা নিয়মিত সম্ভব না গি। তানভীর আমার কাছে এসে বসল। খালা, আমি তোমাকে ভালোবাসার কথা কতবার বলেছি গি। তানভীর, আমি জানি তুমি আমার খালা। কিন্তু আমার কাছে তুমি একজন নারী গু। এই কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তানভীর, তুমি এসব কি বলছ? আমি সত্যি বলছি খালা। আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ তানভীর আমার